রাজনৈতিক দলগুলো একেবারেই সংস্কার চায় না, এই কথাটা পুরোপুরি ১০০ ভাগ সত্য না। সত্য না। কিন্তু যে রিপোর্ট প্রকাশিত হয়েছে মৌলিক সংস্কার কোনোটাই চায় না। রাইট। তো বিএনপি যে এখানে ৩১ দফাটা দিয়েছে, আপনি দেখবেন যে ৩১ দফার মধ্যে কিন্তু আমরা ঠিক যেগুলো যেগুলো চাচ্ছি সেগুলোর ব্যাপারে কিন্তু কথা সেখানে আছে। ৭০ অনুচ্ছেদের ব্যাপারে কথা আছে। তারপরে আপনার প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্য নিয়ে কথা আছে, বাই ক্যামেরাল লেজিসলেচার বিষয়ে কথা আছে, গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা আছে। এখন যে প্রবলেমটা হয়ে দাঁড়াচ্ছে, এই ৩১ দফাটা হচ্ছে আপনার জুলাই বিপ্লবের আগে করা। তা আমি এখানে বলবো যে ৩১ দফাটাকে সংশোধন করে কোনোভাবে যদি এখানে জুলাই শব্দটাকে অ্যাড করা, জুলাইয়ের প্রত্যাশাকে অ্যাড করা, একটু সরাসরি যদি নিয়ে আসা যায়, এটা একটা ভালো হবে। তো এটা চাচ্ছে বিএনপি, সংস্কার চাচ্ছে না, চাচ্ছে। কিন্তু এখানে মানে রিয়াল পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে এটাকে ব্যাখ্যা করলে যে ভোটিং যে পলিটিক্স, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে মানে আওয়ামী লীগের একটা যে বিশাল ভোট ব্যাংক আছে, এই চিন্তাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে চলে গেল। চলে যাওয়ার পর তারা চিন্তা করছে যে এই ভোটগুলো আমরা আসলে কিভাবে টানবো আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভোটগুলো টানার একটা প্রতিযোগিতা সব রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে, এবং শুরু করতে গিয়ে তারা কিন্তু এমনভাবে কথা বলতে গিয়ে কিন্তু সংস্কারের বিপক্ষে কথাগুলো কিন্তু চলে যাচ্ছে। আলটিমেটলি সংস্কার কিন্তু সবাই চেয়েছে, এবং আমি একটা পজিটিভলি দেখতে চাই যে সবচেয়ে বড় সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, তারা কিন্তু জুলাই চার্টার স্বাক্ষর করবে এমন ঘোষণা কিন্তু তারা দিয়ে রেখেছে। তো আমার কাছে মনে হয় জুলাই চার্টারটা যখন স্বাক্ষর হবে, স্বাক্ষর হওয়ার সময় কিন্তু আমাদের যে সমস্যাগুলো রয়েছে, যে মানে যেগুলোতে ঐক্যমত হয়নি বলে এখন পর্যন্ত আমরা আশঙ্কা করছি, আমি আশাবাদী যে শেষ পর্যন্ত গিয়ে ঐক্যমতগুলো হবে। কারণ ইতিমধ্যে বোঝা যাচ্ছে যে পাবলিক পারসেপশনটা হচ্ছে সংস্কারের পক্ষে, সংস্কারের বিপক্ষে কিন্তু পাবলিক পারসেপশনটা নাই। এবং ইদানিং আমি কয়েকজন নেতৃত্বের বক্তব্যগুলো শুনলাম যে তারা কিন্তু এখন ভুল বক্তব্য যে কয়েকটা দেয়া হয়েছে এগুলো কিন্তু একটু সংশোধন করে নেওয়ার চেষ্টায় রত আছে কিছু কিছু নেতৃত্ব। তারা বলছেন যে হ্যাঁ, আমরা যে সংস্কার চাই না, আমরা চাই, আমরা নির্বাচন চাই। আমরা তো, আমার কাছে মনে হচ্ছে যে যে নির্বাচনের রোডম্যাপটা যদি গভর্নমেন্ট ঘোষণা করে, যেমন প্রফেসর ইউনূস বললেন যে জুনের, আমরা শফিকুল আলমের চিফ অ্যাডভাইজার যে প্রেস সচিব, ওনার বক্তব্যতে যেটা শুনলাম যে জুন মাসের পরে একদিনও আর দেরি হবে না। যদি সেটি হয় তাহলে গভর্নমেন্টের উচিত হবে, যদি সেটি সত্য হয়, আমরা মনে করি যে সেটি সত্য, সেখান থেকে গভর্নমেন্ট সরে আসবে না, কিন্তু রোডম্যাপটা ঘোষণা দিলে নির্বাচনের রোডম্যাপ নাকি এটা একটা রোডম্যাপ অবশ্যই, কিন্তু দলগুলো চাচ্ছে আর একটু সুস্পষ্ট, সুস্পষ্ট এরকম চাচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা তফসিল কবে ঘোষণা করবে সেটা চাচ্ছে, নির্বাচন কত তারিখে হবে সেটা তারা চাচ্ছে। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর দিক থেকে। আর গভর্নমেন্টের দিক থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা চাচ্ছে যে সুনির্দিষ্ট কয়েকটা সংস্কারের বিষয়ে একমত না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই জিনিসটা তারা ঘোষণা করতে চাচ্ছে না, আমার কাছে বাইরের থেকে যেটা মনে হচ্ছে। তো সেই ক্ষেত্রে সরকারের উচিত হবে যে কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগের মাধ্যমে এই সংস্কার বিষয়টাকে একমত হওয়া, পাশাপাশি আপনাকে নির্বাচনের রোডম্যাপটা সুস্পষ্টভাবে ঘোষণা করা। আর পলিটিক্যাল পার্টিগুলোরও উচিত হবে যে গভর্নমেন্ট যদি, এখানে কিন্তু একটা উইন উইন সিচুয়েশনে আপনাকে আসতে হবে, যেহেতু একটা বৈপরীত্য দেখা দিয়েছে যে গভর্নমেন্ট যদি নির্বাচনের রোডম্যাপটা ঘোষণা করে তাহলে মৌলিক সংস্কারগুলোর পক্ষে রাজনৈতিক দলগুলোকে একমত হবে। তা আমার মনে হয় ডায়ালগের মধ্য দিয়ে এই দুইটা বিপরীতমুখী দাবির যদি একটা সমাধান গভর্নমেন্ট করতে পারে তাহলে কিন্তু একটা উইন উইন সিচুয়েশন তৈরি হবে। এবং আমি মনে করি জুলাই ঘোষণাপত্র স্বাক্ষরিত হওয়ার সাথে সাথেই এই সংকটটা কেটে যাবে। কিন্তু নতুন যে বিষয়টা এখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের কর্তৃত্বকে তো কেউ চ্যালেঞ্জ করতে পারে না, তাহলে তো গভর্নমেন্ট থাকে না এখানে। আপনি যেমনটি বললেন আমাদের সাথে ঘরোয়া আলোচনায় যে প্রথম থেকে আমরা বলে আসলাম যে গভর্নমেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, সেইটা না করে গভর্নমেন্ট একটা সফট পজিশনে গিয়েছিল, একটু মাথায় হাত টাত বুলে আসো করি এরকম। কিন্তু একটা বিপ্লব পরবর্তী সরকার তো এভাবে চলবে না, এটা আপনাকে বুঝতে হবে বিষয়টা, যে এটা একটা বিপ্লব পরবর্তী সরকার। আপনি রক্তের মধ্য দিয়ে এখানে এসেছেন, কেউ না কেউ আপনার কাছে চরমভাবে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। তো লজ্জাজনকভাবে যাকে আপনি পরাজিত করলেন তাকে যদি পরবর্তীতে এস্টাবলিশ হওয়ার স্পেস আপনি দেন, তাহলে তো একটা স্বাভাবিক হিসাব নিকাশ যে সে আপনাকে ভালোভাবে কাজ করতে দেবে না। গভর্নমেন্টের বড় ভুলটা হয়েছে এখানে। এই জায়গায় আমি প্রফেসর ইউনূসের সমালোচনা করবো, যেটা আমরা প্রথম থেকে বলছি, বিপ্লবী সরকার হয়নি এটা ঠিক আছে, কিন্তু বিপ্লবী সরকারের চরিত্র ধারণ করা যেত, সেই পথেও গভর্নমেন্ট হাঁটেনি। এবং আপনি দেখবেন যে গভর্নমেন্টের কর্তৃত্ব আমলাদের গায়ে একটা টাচ পড়েনি এখনো।
একটা স্পর্শ পড়েনি তাদের, অথচ বড় বড় অপরাধগুলো তাদের মাধ্যমে শেখ হাসিনা ইমপ্লিমেন্ট করেছে। ভোট ডাকাতি বলেন, চুরি বলেন, তারপরে গুম খুন, আপনি যা কিছু বলেন প্রত্যেকটা আমলাদের হাত দিয়ে ইমপ্লিমেন্টেড হয়েছে। তো তাদের আমরা কিছু করতে পারলাম না, তাদের চেয়ার থেকে সরানো গেল না। বলা হচ্ছিল লোক পাওয়া যায় না, কিন্তু আমরা ক্যালকুলেশন করে দেখছি যে লোকের অভাব নেই, সেই ইনভেস্টিগেশনটা ভালোভাবে চালানো হয়নি যে কোন জায়গায় কাকে বসাতে হবে। তারপরে যেমন আমার সহ আলোচক তুরস্কের একটা ব্যাপার বললেন, তুরস্কে কিভাবে র্যান্ডমলি একবারে স্যাক করা হচ্ছে যারা যারা জড়িত ছিল। তা তাদেরকে আপনি সুযোগ দিয়ে আপনি ভালোভাবে চালাবেন, এটা তো কখনো কল্পনা করা যায় না। তো আমার মনে হয় বিরোধী দলগুলো থেকে কিন্তু, বিএনপি থেকে, জামাত থেকে এই দাবিগুলো কিন্তু ছিল, এনসিপি থেকেও ছিল। গভর্নমেন্ট কিন্তু সেই পথে হাঁটেনি। এই জায়গায় গভর্নমেন্ট একটা ভুল করেছে। পাশাপাশি উপদেষ্টা পরিষদে আপনি কি মনে করেন যে আমরা যে জিনিসগুলো আমরা চাচ্ছি, এই চাওয়াটাকে যে ইমপ্লিমেন্ট করবে তা আপনার মানুষটা তো সেরকম হতে হবে। যারা যারা উপদেষ্টা পরিষদে আছে, কতজন এই ব্যাপক সংস্কারটা চায় আপনি বলেন। আপনি তাদের প্রোফাইল দেখেন, তাদের বক্তব্য দেখেন, তারা এই বিপ্লবের আগে তারা কি কি বলেছিল, পত্রিকাগুলো ঘেটে দেখেন তারা কোন মানসিকতার। তারা কি চাবে যে আপনার সংস্কার সম্পূর্ণ হোক? আমি তো এখনো ভয় পাচ্ছি যে আমলা এবং যে পুলিশ প্রশাসন এখনো সেট আপ যে রয়েছে, তারা যদি নির্বাচনটাকে তারা যদি ভন্ডুল করে দেওয়ার একটা প্ল্যান যদি তাদের থাকে, যে আমরা এই নির্বাচনটাকে এমনভাবে বিতর্কিত করে দিব যাতে ওয়ার্ল্ড ওয়াইড এটা যেন অ্যাকসেপ্টেড না হয় কারো কাছে, এবং ভারত তো এটার জন্য রেডি হয়ে আছে যে বাংলাদেশে একটা মানে খুব ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা ইলেকশন যাতে না হয়। তো এইটার জন্য তো এই আমলার সেট আপ দিয়ে আপনি যদি এটা চিন্তা করেন, তাহলে আমি বলবো যে গভর্নমেন্ট এখনো একটা ভুল জায়গায় আছে। সেই দিক থেকে কিন্তু বিরোধী দলগুলোর দাবিগুলোকে কিন্তু আপনাকে ভ্যালিড আপনাকে বলতে হবে। গভর্নমেন্ট কিন্তু সেই পথে হাঁটেনি। তো এই জায়গাগুলোতে কিন্তু বিরোধী দল গভর্নমেন্টকে সহায়তা করবে না এমন কথা কিন্তু বলেনি। তারা কিন্তু বলেছে যে আমলাতন্ত্রকে তারা সংস্কার করার জন্য তারা বলেছে, পুলিশ প্রশাসনকে একেবারে ব্যাপকভাবে তারা সংস্কার করতে বলেছে, তাদের অপরাধীদের বিচার তারা চেয়েছে। বিচার প্রক্রিয়াটা কিন্তু দেখেন দেরি হয়েছে। আপনি দেখেন এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে কেন একটা ট্রাইব্যুনাল গঠিত হবে? একটা ট্রাইব্যুনাল গঠিত হয়ে আপনি এত বড় একটা গণ অভ্যুত্থানের অপরাধীদের আপনি বিচার করতে চাচ্ছেন, তারপরে দীর্ঘদিন চিল্লাপাল্লা করার পর আর একটা ট্রাইব্যুনাল গঠিত হলো। আচ্ছা আমার কথা, কেন 10টা ট্রাইব্যুনাল গঠিত হলে কি সমস্যাটা ছিল? এটা তো পুরোটাই একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলায় একটা ট্রাইব্যুনালের পরে আরেকটা ট্রাইব্যুনাল বৃদ্ধি করতে আপনাকে 9 মাস সময় লাগলো। তো এটা তো আমি বলবো যে এটা আমলাতন্ত্র, এটা করিয়েছে গভর্নমেন্টকে, আমলাতন্ত্র এটা করতে দেয় নাই। তাহলে গভর্নমেন্ট এই বিষয়ে স্ট্রিক হলো না কেন? এখানে গভর্নমেন্টের সমালোচনা করতে হবে। তো এখন পর্যন্ত আমি হতাশার কোনো কিছু দেখি না। আমার মনে হয় বিরোধী দল থেকে যে দাবিগুলো তোলা হয়েছে এর মধ্যে অনেকগুলো ভ্যালিড দাবি রয়েছে, যেমন গভর্নমেন্টের এই দুর্বলতাগুলো। আবার গভর্নমেন্ট থেকে যে দাবিগুলো করা হয়েছে সেখানেও কিন্তু ভ্যালিড আছে, কিন্তু গভর্নমেন্ট এখানে দুর্বলতার পরিচয় দিয়েছে। তাহলে এখন উইন উইন করে আপনাকে এই সমস্যাটা সমাধান করতে হবে। অবশ্যই ডায়ালগের মধ্য দিয়ে যেতে হবে, এবং উইন উইন সিচুয়েশন হলেই সমস্যার সমাধান হয়ে যায়।